ক্রমাগত যদি একজন মানুষকে আমি মদ খাইয়ে যাই, তো সে তো মদ্যাসক্ত হয়ে গিয়ে আর ভালো খাবারের দিকে ঝুঁকবে না। তো এটাও সেই রকমই, মানে এই অকথা কুকথাগুলোও না মানুষকে অভ্যস্ত করে দেয়, নেশাগ্রস্ত করে দেয়। আমি যাদের বলছিলে বুদ্ধিজীবী, আমি তাদের কটাক্ষ করছি না, কিন্তু যে নাগরিকদের কাজ করার কথা ছিল জনগণের হাত থেকে পাওয়া ক্ষমতা নিয়ে যারা ক্ষমতাধারী হয়েছে তাদের উপরে নজরদারি করা, নিয়ন্ত্রণ রাখা, তাদেরকে ডেকে এরা বুঝিয়ে দিল যে এইসব আমরা পেয়েছি, ভাগ বাটোয়ারা সবার মধ্যে হবে। অতএব আমরা ভুলে যাই, একদম আত্মহারা হয়ে যায়। আমার মনে হয় সেটা। আমি নিজেও অনেক ডাক পেয়েছি, অনেক 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 মানে দুটো দলের সময় ডাক পেয়েছি, কিন্তু ডাকে সাড়া দিতে মনে করতাম আগে গালিগালাজ করে কারা, যারা বঞ্চিত শ্রেণীর মানুষ, শ্রমজীবী এবং বঞ্চিত শ্রেণীর মানুষ, এবং বিশেষ করে শিক্ষা থেকে বঞ্চিত অশিক্ষিত মানুষ। এটা আমাদের একটা ধারণা ছিল, কিন্তু আসলে এটা কিন্তু সত্য নয়। তুমি দেখবে খুব শিক্ষিত মানুষ, খুব পরিশীলিত, বাইরের থেকে খুব ধনবান, রেগে গেলে গালি দেয়, তাই না? উত্তেজিত হলে গালি দেয়। আমি একটা উপমা দিচ্ছি, সেটাতে কিছু মনে করবেন না নিশ্চয় অন্যেরা কেউ, কিন্তু উপমাটা আমার খুব সুপ্রযুক্ত মনে হয়। বাঙালিরা আমরা, এটা ভারতীয়রা সবাই নয়, বাঙালিরা আমরা খুব উত্তেজিত হলে, খুব রেগে গেলে বাংলার মধ্যে হঠাৎ করে ইংরেজি শব্দের আমদানি করি, ইংরেজি বাক্য বলতে শুরু করি, পারি আর না পারি। এর বিষয় সেটা হচ্ছে রাজনীতির স্তরে আমরা লক্ষ্য করছি যে অকথা কুকথা গালিগালাজ এসব যেন আকছার ছড়াছড়ি হচ্ছে, এসবের ছোঁড়াছুড়ি হচ্ছে। যদি পুরো মাত্রায় কুবৃত্তিগুলোকে ধ্বংস করা যায় সেটা কাম্য নয়, কারণ তাহলে তো মানুষ দেবতা হয়ে যাবে। মানুষকে ওই লড়াইটা সবসময় লড়তে হবে। যখন রাজনীতিকরা অংশগ্রহণ করেন টকশোতে, তারা মারামারি করতে প্রায় উঠে যায় এবং কথার মাধ্যমে কত মার আর একজনকে দেওয়া যায় সেটা করেন। তা না করে আমার আবেদন। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার। দিদি, আপনাকে প্রথমে আমাদের আইএন নিউজে আরও একবার সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাদেরকে নমস্কার, এবং আমি ধন্য হচ্ছি যে তোমরা আমার কথা শুনতে চাইছো বা শোনাতে চাইছো। একদম। আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো, যেহেতু আপনি দর্শন নিয়ে অধ্যাপনা করেছেন, দর্শন নিয়ে বিভিন্ন দিন ধরে আপনি পড়ালেখা করছেন, সমাজ নিয়ে চিন্তাভাবনা করেন, তাই আমরা কথা বলবো সামাজিক রাজনৈতিক অবস্থা নিয়ে। আর সেখানে যদি আমরা তাকাই তাহলে দেখব যে রাজনীতিতে ইদানিংকালে যে কুকথার যে বুলি, রাজনৈতিক নেতাদের নেতৃত্বদের যে কুকথার যে বলার যে ক্রমাগত ধারা, সেটা ইদানিংকালে আরও বেশি বেড়ে যাচ্ছে, দাপট দেখাচ্ছে কুকথা। তো এই যে সামাজিক রাজনৈতিক অবস্থা, এটা আপনি কিভাবে দেখছেন? তুমি যেভাবে আমার পরিচয় দিলে অধ্যাপক হিসেবে এবং আমার বিষয়বস্তু, তাহলে সেখান থেকেই শুরু করা যাক। এবং এগুলো আমার দৈনন্দিন চিন্তা ভাবনার বিষয়। দর্শন কেবল পাঠ্যজগতের বিষয়, অধ্যাপনার বিষয়, শিক্ষা দেওয়ার বিষয়, সেটা আমি মনে করি না। দর্শন থেকে যা শিখেছি সেটা বাস্তব জীবনে প্রয়োগ করা প্রত্যেকের জন্যই কাম্য, প্রত্যেকের ক্ষেত্রেই কাম্য। তো আমার প্রথম কথা যেটা মনে হচ্ছে, একটু ব্যক্তিগত কথা বলি। আমার দর্শন চর্চার ক্ষেত্রে আমার নৈতিক জীবন গড়ে দিয়েছেন যিনি, যাকে আমি গুরু বলে মানি, তিনি হলেন ইমানুয়েল কান্ট, এবং তিনি জার্মান দার্শনিক। আর আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে যিনি আমার দীক্ষা গুরু বলে নয়, কাজ করে তার কাছ থেকে আমি শিখেছি নৈতিকতা, নৈতিক কাজ কাকে বলে, এবং একজন সজ্জন মানুষের জীবন কেমন হওয়া উচিত সেটা যার কাছ থেকে শিখেছি, সেই গুরু হলেন আমার নিজের জন্মদাতা। আবার বলছি, তিনি কোনো দিন কথায় কখনো কোনো কিছু শেখাতেন না, কাজে শিখিয়েছেন। তার কাজ দেখে শিখেছি, পরবর্তীতে বুঝেছি এরকমই মানুষের কাজ হওয়া উচিত। তো আমি এখন কান্টের বাবার কথা বলবো না, আর কান্টের তিনি এভাবেই কাজ করতেন যেটা আমি বলছি। সে প্রথম কথা হলো, তুমি যে ব্যাখ্যাটা চাইছো, কেন আজকে মানুষ
প্রায় দেখা যাচ্ছে সব স্তরে, এবং বিশেষত আমাদের যেটা দুঃখের বিষয় সেটা হচ্ছে রাজনীতির স্তরে আমরা লক্ষ্য করছি যে অকথা, কুকথা, গালিগালাজ এসব যেন আকছার ছড়াছড়ি হচ্ছে, এসবের ছোঁড়াছুড়ি হচ্ছে। কেন? আমি ওই দার্শনিক শিক্ষার থেকে দর্শনের শিক্ষা থেকে যা পেয়েছি সেটা একটু তথ্যের মতো শোনালেও বলি। আমি এটা মানি, ব্যক্তি জীবনেও মানি, এবং বলেওছি 2-4 জায়গায় কথা, এবং প্রায়শই বলি। মানুষের মনটা কান্টের কাছ থেকে শিখেছি, মনটা একটা যুদ্ধক্ষেত্রের মতো, প্রত্যেক মানুষের মন। সেই যুদ্ধক্ষেত্রে 2 ধরনের বৃত্তির মধ্যে সব সময় লড়াই চলে। একটা ক্ষেত্রে সুবৃত্তি, ভালো বৃত্তি মানুষ বৃত্তি অবশ্যই এগুলো, আর একটা হলো অপবৃত্তি, যেগুলো মানুষকে অপমানব হতে প্ররোচনা দেয়, মানুষ হতে নয়। এই দুইয়ের মধ্যে সর্বক্ষণ লড়াই চলে, এবং আমাদের ক্ষেত্রে আমরা হেরে যাই তখন। আমাদের কাজ, মানুষের কাজ হলো যেগুলো সুবৃত্তি আমাদের, দয়া, মায়া, মমতা, ভালোবাসা, মানবিকতার কাজ করা ইত্যাদি, আর যেগুলো আমাদের কুবৃত্তি, ক্রোধ, হিংসা, ঘৃণা, এই যে গালাগালি দেওয়া, এগুলো কুবৃত্তি। তো আমরা যদি সুবৃত্তিগুলোর দ্বারা কুবৃত্তিগুলোকে নিয়ন্ত্রিত না করতে পারি, তাহলে আমরা মানুষ হওয়ার পরীক্ষায় ফেল করে যাব, আর মানুষ হওয়ার পরীক্ষায় পাশ করে যাব যদি নিয়ন্ত্রণ করতে পারি। এবং আরেকটা কথা উল্লেখযোগ্য, নিয়ন্ত্রণ করার কাজটা সারা জীবন আমৃত্যু মানুষের জারি থাকে জীবনে। যদি পুরো মাত্রায় কুবৃত্তিগুলোকে ধ্বংস করা যায়, সেটা কাম্য নয়, কারণ তাহলে তো মানুষ দেবতা হয়ে যাবে। মানুষকে ওই লড়াইটা সবসময় লড়তে হবে। এটা একটা উত্তর। এই উত্তর এই জন্যে বলছি, কুকথা, অকথা, গালাগালিতে যারা অভ্যস্ত হচ্ছেন এখনকার সময়ে, এবং এই অভ্যাসটাকে চালিয়ে দিচ্ছেন মানুষের মধ্যে, ছোট বড় সব বয়সীদের মধ্যে, তাদের ক্ষেত্রে এই লড়াইয়ে হেরে যাওয়াটা কাজ করছে। তারা নিজের মনের যে যুদ্ধক্ষেত্র, সেখানে লড়াইতে হেরে যাচ্ছেন, কুবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না। এটা হচ্ছে একটা উত্তর আমার দর্শনের দিক থেকে, দর্শন থেকে যা শিখেছি সেটা বললাম। আর দ্বিতীয় হলো রাজনীতি। আমি রাজনীতিতে সরাসরি কোনো সময়, সবাই পরোক্ষে প্রত্যক্ষ কোনোভাবেই যুক্ত হইনি। তার একটা উত্তর হচ্ছে যে রাজনীতি করতে গেলে দক্ষতা লাগে, সেই বিষয়ক শিক্ষা লাগে, নিজেকে ত্যাগী মনোভাবের মানুষ বলে গড়ে তুলতে হয়, নিজের ঘরের চিন্তা, পরিবারের চিন্তা, স্বার্থ চিন্তা ত্যাগ করতে হয়, জনস্বার্থে, দেশের স্বার্থে নিজেকে নিয়োগ করতে হয়। এটাকে আমি মনে করি রাজনীতি, ছোট বৃত্ত, পারিবারিক বৃত্তের বাইরে পা বাড়ানো। আমি মনে করি না রাজনীতির এটাই সঠিক অর্থ। সেই রাজনীতি জগতে যে মানুষরা আজকে সেই রাজনীতিকে দলীয় রাজনীতিতে, অর্থাৎ একটা দলের গণ্ডির মধ্যে বেঁধে ফেলেছেন, এটা আমাদের রাজ্য জুড়ে এবং সারা দেশ জুড়ে আমরা লক্ষ্য করছি এই পতনটা। রাজনীতি এখন দলীয় রাজনীতি। তাতে কি হয়েছে, তারা নিজের স্বার্থ এবং দলের স্বার্থ ছাড়া রাজনীতিকে আর ব্যবহার করার কোনো ক্ষেত্র খুঁজে পাচ্ছেন না, ব্যর্থ হচ্ছে। হ্যাঁ, ধীরে ধীরে খুব বেশি খারাপ দিকে গেছে। আগে এমন মানুষ রাজনীতির মধ্যে আমরা দেখেছি যারা এই যুদ্ধে সফল, মনের মধ্যেকার এই যুদ্ধে সফল হয়েছে। এখন দেখা যাচ্ছে ব্যর্থ মানুষের সংখ্যা বেশি, যারা রাজনীতিকে দলীয় রাজনীতিতে পরিণত করেছেন। রাজনীতিতে যোগ দিলে দেশের স্বার্থে, দেশবাসীর স্বার্থে, জনগণের স্বার্থে কাজ করতে হবে। আমি তো মনে করি লক্ষ্যটা হবে সমস্ত মানুষের, আমাদের যত জনসম্পদ, দেশ সম্পদ আছে, সেই জনসম্পদের মধ্যে দেশ সম্পদ সমস্ত মানুষের সমান হোক। এইটা লক্ষ্য করে যেন প্রতিটা রাজনীতিক কাজ করেন। যতটা পারবেন ততটাই অগ্রসর হবেন, পুরোটা সফল হবেন না, কিন্তু সেইখানে
ব্যর্থতা ঘটছে, আর ব্যর্থতা ঘটার ফলে এরা নিম্ন প্রবৃত্তির অধীন হচ্ছে। এই অকথা কুকথা দিয়েই সব কিছু মিটিয়ে ফেলবার চেষ্টা করছে। ব্যর্থ হলে একটা জিনিস লক্ষ্য করে দেখো তুমি অনেকবার ছোট মানুষ বলে, ছোট ছেলে বলে আমি বলছি, মানুষ খুব খুব শিক্ষিত অশিক্ষিত, আমরা সাধারণত মনে করতাম আগে গালিগালাজ করে কারা, যারা বঞ্চিত শ্রেণীর মানুষ, শ্রমজীবী এবং বঞ্চিত শ্রেণীর মানুষ, এবং বিশেষ করে শিক্ষা থেকে বঞ্চিত অশিক্ষিত মানুষ। এটা আমাদের একটা ধারণা ছিল, কিন্তু আসলে এটা কিন্তু সত্য নয়। তুমি দেখবে খুব শিক্ষিত মানুষ, খুব পরিশীলিত, বাইরের থেকে খুব ধনবান, রেগে গেলে গালি দেয়, তাই না? উত্তেজিত হলে গালি দেয়। আমি একটা উপমা দিচ্ছি, সেটাতে কিছু মনে করবেন না নিশ্চয় অন্যেরা কেউ, কিন্তু উপমাটা আমার খুব সুপ্রযুক্ত মনে হয়। বাঙালিরা আমরা, এটা ভারতীয়রা সবাই নয়, বাঙালিরা আমরা খুব উত্তেজিত হলে, খুব রেগে গেলে বাংলার মধ্যে হঠাৎ করে ইংরেজি শব্দের আমদানি করি, ইংরেজি বাক্য বলতে শুরু করি, পারি আর না পারি। ঠিক তেমনই একইভাবে যেটা কিন্তু আমার কাছে মনে হয় এক ধরনের অত্যন্ত কি বলবো, বাঙালি হিসেবে ব্যর্থতা। বাঙালি আমরা বাংলা কথার মধ্যে, বাংলা কথাকে এত দুর্বল যে রেগে গেলে জোর দিতে হলে, কোনো কথার উপর খুব জোর দিয়ে বলতে গেলে ইংরেজি বলতে হবে। এটা যেমন দুর্বলতা, ঠিক তেমনি রাজনীতি ক্ষেত্রে, আমি অন্য ক্ষেত্রেও প্রযোজ্য, কিন্তু রাজনীতির কথা বিশেষ করে আমি এক্ষেত্রে বলতে চাইছি, 2 নম্বর যুক্তিতে আমার কারণ ব্যাখ্যার ক্ষেত্রে কেন অকথা কুকথা। রাজনীতি আজকে যারা দলীয় রাজনীতিতে পরিণত করছেন রাজনীতিকে, তারা কিন্তু নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যে, ব্যর্থ মানুষও চিৎকার করে, যদি তার ব্যর্থতা দেখিয়ে দেওয়া যায় সে চিৎকার করে গালাগালি দেবে, তার কিন্তু আর কিছু বলার নেই, করার নেই, ব্যাখ্যা দেওয়ার নেই, তখন গালাগালি দেয়। তাহলে ব্যর্থতা, উত্তেজনা এবং আরও নানাবিধ কারণে আমরা দেখি আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে আমরা গালাগালি দিই। আমি গালাগালি দেয় না এমন মানুষ খুব কম দেখেছি। আমার বাবাকে দেখেছি, জীবনে কখনো কোনো কুকথা মুখ দিয়ে তার বেরোতো না, বরং বলতেন যে, আমি যখন বললাম যে উনি তো এরকম কথা বলেন, তো তখন উনি বলতেন যে, দেখো একটা কথা মনে রাখবে, আকাশের গায়ে কালি ছিটালে সেটা নিজের গায়েই লাগে, অতএব ওগুলো ধরতে নেই, ওরা ওরকম স্বভাব অনুযায়ী করবে ইত্যাদি। তো বাবার ব্যাখ্যা, বাবা অত্যন্ত মহান মানুষ ছিলেন, বাবার ব্যাখ্যা ওরকম। আমার ব্যাখ্যা হচ্ছে যে আমরা গালাগালি প্রায় সকলেই দেয়, ওই উত্তেজিত হলে, ব্যর্থ হলে, কেউ যদি কিছু তাকে অভিযোগ করে, তার বিরুদ্ধে কোনো সদুত্তর না থাকলে তখন তারা গালাগালি দেয়। রাজনীতি ক্ষেত্রেও আজকে হয়েছে, এরা শুধু দলের কথা ভাবে, দেশের কথা ভাবে না, দেশবাসীর কথা ভাবে না, মানুষের সমান অধিকারের কথা ভাবে না, সেগুলো কারচুপি করে, তার বদলে নিজেদের স্বার্থ, দলের স্বার্থ গোছায়। যদি কেউ ইঙ্গিত করে বা যদি সেক্ষেত্রে কেউ এসে হাজির হয়, বিরোধী রাজনৈতিক দলেরা, তাহলে গালাগালি দেবে। কেননা না দিলে তো তাদের ব্যর্থতা ঢাকার উপায় নেই, না দিলে তো তাদের কুমতলব, দলের স্বার্থ, নিজেদের স্বার্থ গোছাচ্ছে, এটাকে ঢাকার উপায় নেই, পাচ্ছে না কোনো সদুপায়। দৃষ্টি ঘোরানো না, নিজের ব্যর্থতা থেকে উত্তেজিত হয়ে যায়। আমি যদি বলি যে তুমি তো এই কুকর্মটা করেছো, আমি যদি কোনো ব্যক্তিকে ধরে ফেলি, সে বলবে তুমি জানো, আমি দিয়ে দিলাম প্রমাণ, সঙ্গে সঙ্গে সে কিন্তু আমাকে একটা গালি দিয়ে দেবে, কেননা আর কিছু করতে পারছে না। তো মানুষ যখন নিজে কুকর্ম করে ঢাকতে ব্যর্থ হয়, তখন সে গালাগালি দেয়। গালাগালি দেওয়ার একটা প্রবণতা সব মানুষের মধ্যে আছে, কখন দেয়, কারা দেয়, সেটাই আমি বলতে চাইলাম। রাজনীতি ক্ষেত্রে বিশেষ করে আজকে দেখা যাচ্ছে সেটা কেন এই জন্যে বললাম, যথার্থ রাজনীতি করার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে তারা সরে আসছেন জ্ঞানত, স্বার্থের কথা ভেবে। স্বার্থ বড় বালাই, গরজ বলে বড় বালাই বলে একটা বলে না, ঠিক তেমনি স্বার্থ নামক প্রবৃত্তিটা আমাদের চালিত করে বড় বালাই। তো সে কারণেই এরা বেশি এখন ওই গালাগালি দেওয়া
এবং গালাগালি দেওয়ার একটা সংস্কৃতি গড়ে তুলেছে। অপসংস্কৃতি, সংস্কৃতি বললে সংস্কৃতি শব্দটার অপমান হয়, অপসংস্কৃতি গড়ে তুলেছে। আর একটা ব্যাপার এ প্রসঙ্গে বলি, রাজনীতি জগতের লোকেরাই করছেন বেশি এটা, নিজেরা গালাগালি দিচ্ছেন, কিন্তু অন্য কেউ যদি অন্য রাজনৈতিক দল বা তাদের শত্রুপক্ষ তাদের গালাগালি দেয়, অমনি তারা পাল্টা উত্তর গালাগালি দিয়েই দেয়। দুটো তো সমানই হয়ে গেল, দুটো সমান হয়ে গেল। ওরা মানে রেগে গিয়ে বলছে যে ওরা আমাদের এই গালাগালি দিয়েছে, উত্তর দেওয়ার সময় আবার তারাই গালাগালিটা দিচ্ছে। এই ব্যাপারটাও ঘটে। তার মানে কি জানো, গালাগালি যে কি কতখানি মানুষের জন্যে নিন্দনীয় একটা অপকর্ম। এবং মানুষের নৈতিক জীবন বলে একটা জীবন আছে, ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে, সামাজিক জীবন আছে, রাষ্ট্রীয় জীবন আছে, সর্বোপরি নৈতিক জীবন। আমাকে ভালো কাজটা করতে হবে। ভালো কাজ কি? আমার যে কাজের দ্বারা শুধু আমার স্বার্থ মিটবে না, তার দ্বারা যেন অন্যের ক্ষতি না হয়। একদম সোজা সাপটা সংজ্ঞা। আমার কাজ আমার জন্যে ভালো, কিন্তু অন্যের জন্যে ক্ষতিকারক হলে সেটা মন্দ কাজ, আমি সেটা করব না। এই যে ভালো মন্দের জ্ঞান, এটা বলে নৈতিক জ্ঞান। তো এই নৈতিক জ্ঞান বা নৈতিকতা বিসর্জন দিচ্ছেন যে রাজনীতিকরা, তারা সেই বিসর্জন দেওয়ার ক্ষেত্রে যেটা অবলম্বন করছেন সেটা হচ্ছে নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজের কাছে নিজেকে একটু মানে ব্যাখ্যা দেওয়ার জন্য যে আমি যা করছি ঠিক করছি, রেগে গিয়ে উত্তেজিত হয়ে গালাগালি দেয়। এখানে আরেকটা কথা বলবো, যেহেতু আপনি বললেন যে যদি কোনো রাজনৈতিক দল অন্য কোনো রাজনৈতিক দলের নেতৃত্বকে এইভাবে আক্রমণ করে, গালাগালি দেয়, কুকথা বলে, তাহলে সেও মানে অন্য দলের যারা নেতৃত্বরা এটার জবাব দেন, তারাও গালাগালি বা কুকথা বলেন। এখানেই প্রশ্ন হচ্ছে যে এই যে দুই রাজনৈতিক দল যারা কুকথা বলছেন, মানে এখানে তর্কের খাতিরে ক খ আমরা যদি ধরে নিই, তাহলে কি তারা দুইজনে মিলে আলাদাভাবে এটা তৈরি করছেন যে রাজনৈতিক পরিবেশটা এমন হবে যে এখানে কুকথা বলা হয়, গালাগালি দেওয়া হয়, নোংরামি করা হয়, এখানে ভালো মানুষ বা ভদ্র বাঙালি বা বুদ্ধিজীবীরা এখানে আসবেন না, কারণ আপনারা দেখুন রাজনীতিটা কিন্তু এরকম। এটা কি হতে পারে? না, সেইভাবে রাজনীতির আঙিনাটা এই ধরনের মানুষে ভরে যাচ্ছে। রাজনীতির আঙিনা থেকে দেখবেন এরা অভদ্র মানুষ আমরা বলছি না, অসৎ মানুষ আমরা বলছি না, কিন্তু এরা রাজনীতিটাকে দলীয় রাজনীতিতে পরিণত করেই লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছে। লক্ষ্যভ্রষ্ট রাজনীতির যে লক্ষ্যের কথা আমি বললাম, সেই লক্ষ্য এরা ভুলে গেছে মানে তোমার এই গল্পটা গল্পটা নিশ্চয় জানা আছে, আলিবাবা 40 চোর। আলিবাবার ভাই যখন শুনলো বেশ কিছু ধনরত্ন তার ভাই একটা জায়গা থেকে এনেছে, সে তখন গিয়ে যখন দেখলো যে ওরে বাবা, সে ঘর ভর্তি ধনরত্ন, নিতে গিয়ে সে আর কুল কিনারা পাচ্ছে না, ততক্ষণে এসে গেছে যে ডাকাতটা সঞ্চয় করেছিল তাকে মৃত্যুর বোধহয় যতদূর গল্পটা যদি ভুল না বলে থাকি, তাকে প্রাণ দিতে হয়েছিল অথবা শাস্তি হয়েছিল যথেষ্ট ডাকাতদের হাতে। ঠিক সেই উপমাটা আজকে প্রযোজ্য। যারা গালাগালি দিচ্ছেন তারা কি করছেন, তারা প্রথমে কি মানুষকে ভুলিয়ে তাদের প্রথম থেকেই তারা পথভ্রষ্ট মানুষ হিসাবে, প্রথম থেকে, আজকের দিনের রাজনীতিকদের কথা বলছি, সব দিনের নয়। যারা গালাগালি দিচ্ছেন, গালাগালি শুনছেন, পাল্টা গালাগালি দিচ্ছেন, যারা এই অপসংস্কৃতিটা চালিয়ে দিচ্ছেন, তাদের কথা আমার মনে হয়, আমার বোধ বুদ্ধি অনুযায়ী মনে হয় যে তারা যখন মানুষকে বুঝালো যে আমরা তোমাদের জন্যে কাজ, এখন কিন্তু চলছে লোকসভা ভোট সামনে, সেটা চলছে, আমরা তোমাদের জন্য কাজ করতে আসছি, বেশ হাত জোর করে সব মানুষের কাছে যাচ্ছে, সে যে গুজে নানানভাবে যে যেমন করে পারে। গণতন্ত্রের এই ব্যবহারটা তারা করছেন। তারপরে যখন ওই কাশিমের মতন অবস্থা হয় এদের, যখন এরা এদের হাতে ক্ষমতা তুলে দিলেন, গণতন্ত্রী মানুষের হাতেই ক্ষমতা, জনগণের হাতেই, সেটা তারা যখন করলেন, অমনি তারা ভুলে গেল যে আমরা কাদের জন্যে কাজ করতে এসেছি। যখন জনগণের হাত থেকে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া, অত্যন্ত সুন্দর প্রক্রিয়া, ক্ষমতা হাতে পায় কোনো দল, অনেক দিন ধরে এই
একটা বলা যায় অপৈতিহ্য আমাদের দেশে চলেছে, ধারাবাহিকতা। কোনো বিশেষ দলকে যে আমরা নিন্দিত করব, প্রশংসিত করব, এরকম জায়গাটা খুব কম কম হয়ে গেছে। ধীরে 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 পবিত্র গঙ্গার জল যেমন দূষিত হয়ে যাচ্ছে যে গেছে, ঠিক তেমনি পবিত্র রাজনীতি হওয়ার কথা ছিল। ধীরে 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 আজকে একটা ওই খোলা জলের, গঙ্গা জলের মতো অপবিত্র হয়ে উঠছে, করছে মানুষেরাই। তো এরা ওই ক্ষমতা পেয়ে ক্ষমতায় গিয়ে দেখছে সত্যিই কিন্তু আমাদের দেশের সম্পদ প্রচুর আছে, প্রচুর। অনেক দেশের তুলনায় আমাদের দেশে প্রচুর সম্পদ আছে। সে প্রাকৃতিক সম্পদ বলো বা অন্য অন্য যত ভোগ্যপণ্য বলো, যা কিছুই, সব কিছু, মানে মোট কথা মানুষের প্রয়োজনীয় যে সম্পদ প্রতিদিনের সবটাই বাজার আছে বলতে সেই সম্পদ দিয়েই আবার বাজারগুলো তৈরি হয়। মোট কথা আমাদের নেই এমন কিছু নেই, আছে সব। খুবই মানে সৌভাগ্যশালী একটা দেশ আমাদের সারা পৃথিবীতে। এরা ক্ষমতায় বসে যখন সেগুলো আবিষ্কার করে যে বিশাল ধন সম্পদ, এদের মাথা খারাপ হয়ে যায় প্র্যাকটিক্যালি, মানে একদম ব্যবহারিক অর্থে। ওই কাশিমের মতন কোনটা নেবে, কোনটা কী করবে, কী করে লুটপাট করবে, মাথা খারাপ হয়ে গিয়ে ভুলে যায় না কাণ্ডজ্ঞানের নিজের ক্ষেত্রে ঠিক থাকে। তখন এইবারে বন্টন ব্যবস্থা নিজেদের মধ্যে কিছু সহযোগীদের জোগাড় করে আশেপাশে, এবং সেই সহযোগীরা শিক্ষিত মানুষরাও, তুমি যাদের বলছিলে বুদ্ধিজীবী, আমি তাদের কটাক্ষ করছি না, কিন্তু যে নাগরিকদের কাজ করার কথা ছিল জনগণের হাত থেকে পাওয়া ক্ষমতা নিয়ে, যারা ক্ষমতাধারী হয়েছে তাদের উপরে নজরদারি করা, নিয়ন্ত্রণ রাখা, তাদেরকে ডেকে এরা বুঝিয়ে দিল যে এইসব আমরা পেয়েছি, বাটোয়ারা সবার মধ্যে হবে। অতএব আমরা ভুলে যাই, একদম আত্মহারা হয়ে যায়। আমার মনে হয় সেটা। আমি নিজেও অনেক ডাক পেয়েছি, অনেক অনেক অনেক, মানে দুটো দলের সময় ডাক পেয়েছি, কিন্তু ডাকে সাড়া দিতে পারি না। ভাগবাটোয়ারা হবে সেটা তো জানি, সুতরাং যেতে পারবো না, ওদের সঙ্গে লড়তে পারবো না। মানে আর আমার কথাটা আলাদা, আমার তৃষ্ণার বিষয়, আগ্রহের বিষয় অন্য তো। আর এটা এত কঠিন কাজ আমি জানি বলে আমি জানি আমার দ্বারা হবে না। সারা দেশবাসীর অভাব দেখলে আমি তো পাগল হয়ে যাব যে আমি সবার অভাব কী করে মেটাবো, কাদের সহযোগিতা পাবো। আর এরা যখন অন্যের অভাব ভুলে যায়, নিজেরা যে অভাবের জায়গা থেকে এসছে, আজকে দেখা যাচ্ছে আজকে যারা নেতা নেত্রী হচ্ছেন তারা কিন্তু খুব অভাবগ্রস্ত পরিবার থেকে উঠে এসেছেন। এসে কিন্তু দুর্ভাগ্য আমাদের, তারাই ভুলে যায় অভাবী মানুষের দুঃখ কষ্ট। আমাদের দেশের 80% মানুষ এখনও অভাবের। আজকে পেপারে পড়ছিলাম যে 64 লক্ষ মানুষ, বোধহয় 64 লক্ষ দেখলাম কিনা, শিশু অভুক্ত হয়ে নাকি ঘুমাতে যায়, একেবারে খালি পেটে ঘুমাতে যায় দেশে। একটা রিপোর্টও বেরিয়েছিল যে ইংরেজ আমলের থেকে এখন বৈষম্য আরও বেশি, কিছুদিন আগে একটা রিপোর্ট। এটা ঠিক, আমার বাবারা বলতেন যে ইংরেজরা বিদেশি ছিল, কিন্তু ওরা দেশটার অনেক উন্নতিও ঘটিয়ে গেছে। মানে মুশকিলটা সত্যি, তুমি খুব একটা প্রাসঙ্গিক কথা তুলেছ। ওই গালিগালাজের প্রসঙ্গ থেকে হয়তো আমরা একটু সরে যাচ্ছি, তবুও বিদেশি আমলের সঙ্গে আজকের আমলের তফাৎটা কোথায়? তারা তো শোষণ করতেই এসেছিল, তারা তো শোষকই ছিল। আমাদের দেশে সম্পদ লুট করাটাই তাদের লক্ষ্য ছিল। কিন্তু তবুও এই দেশে এমন কত কিছু ব্যবস্থায় রাখো, শিক্ষা ব্যবস্থা, তার মধ্যে বড় বড় বিল্ডিংগুলো দেখো, বিদেশি আমলে যে বিল্ডিংগুলো তৈরি হয়েছে, সরকারি অফিস আজকে ভেঙে পড়ছে, সেগুলো তারা করেছিল। সেখানে তারা কিন্তু করেনি, কার্পণ্য করেনি। তো আমি তাদের জয়গান গাইছি না, তারা বিদেশি। মুশকিলটা হচ্ছে আজকে স্বদেশি শাসকরা সমস্ত লজ্জা, শরম, ঘৃণা, ভয়, মানুষের নিন্দা ইত্যাদিকে ত্যাগ করে নিজেদের মধ্যে গালাগালির প্রচলন শুরু করে দিয়ে, আমি করেছি তুই করিসনি,
এই ধরনের কথা, মানে আমি গালাগালি তো আর দিতে পারবো না, তো তুইটাও আমার কাছে গালাগালি মনে হয় কখনো কখনো। আমি করেছি, আমাকে এখন ধরা হচ্ছে, তোরা করিসনি। এই হচ্ছে এখন প্রতিযোগিতা নয়, দ্বন্দ্বের ব্যাপার রাজনীতি জগতে। তারা তাদের কী নিয়ে দ্বন্দ্ব? ওই দেশের সম্পদ নিয়ে। বিদেশিরা যে সম্পদ লুট করে চলে গেল এবং তার আগে দেশটাকে টুকরো করে দিয়ে গেল। আজকে স্বদেশী শাসকরা, একটা তুমি নাম করো, ভারতবর্ষের মাথায় বসে আছে, রাজ্যের মাথায় বসে আছে যে শাসকরা, সেই শাসকরা কি দেশের সম্পদ সবার মধ্যে সমানভাবে, যেটা গান্ধীজি বলেছিলেন সর্বোদয় আন্দোলন, আমি খুবই মানে সর্বোদয় আন্দোলনের আমি খুব মানে কি বলবো, খুবই চাই যে এই আন্দোলনটা আজকে হোক। সর্বোদয় আন্দোলন হচ্ছে সমস্ত কিছু সব মানুষের সমান হবে। আমাকে যদি বলা হয়, আমি সত্যি দুর্জয় একেবারে আন্তরিকভাবে বলছি, আমার যেটুকু যা আছে, আমার যেটুকু শুধু প্রয়োজন সেটুকু রেখে বাকিটা তোমাকে দিয়ে দিতে হবে সর্বজনের সাথে, সবার ভাগ সমান হবে বলে আমি এক্ষুনি দেব, আমার পরিবারের সবাই দেবে। আমরা নিজেরা ব্যক্তিগতভাবে চেষ্টা করি সেইভাবে যে আমার আয়টা যেন শুধু আমি ভোগ না করি। আর এখন তো উল্টোটা দেখা যায়, আমরা দেখি যে সবাই আরও চায় যে আমার কিভাবে আরও হবে, আরও কীভাবে বাড়বে। সেখানে দাঁড়িয়ে আমি যদি এই আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যদিও এটার সঙ্গে ওটার কানেকশন যদি খোঁজা যায়, অবশ্যই কানেকশন রয়েছে, যোগসূত্র রয়েছে। তারপরেও যদি, যেহেতু সময় সংক্ষেপের মধ্যে আমরা যদি এই কথাগুলো বলি, যে অনেকেই বলে থাকেন যে এটা হয়তো অনেকে দায় ঝাড়ার মতো ব্যাপারটা অনেকের সময় হয়ে যায়, যে এই যে কুকথা বলা হচ্ছে, সংবাদ মাধ্যম দেখাবে, সংবাদ মাধ্যম এই নিয়ে আলোচনা করবে, একটা টিআরপি উপভোগ করবে, সংবাদ মাধ্যম দেখাবে এবং তিনি আরও বেশি মানুষের কাছে পরিচিত হবেন, সেটা খারাপভাবে হোক বা বদনামভাবে হোক, মানে নাম হওয়া নিয়ে কথা, বদনাম হোক অসুবিধা নেই, এই ধরনের মানসিকতা নিয়ে তারা আসেন এবং দোষটা অনেকেই সংবাদ মাধ্যমের উপর চাপায়। আপনার কি মনে হয়, এটা কি পুরোটাই আপনার একটা দায় সারার একটা বিষয়? না, এর খুব গুরুত্বপূর্ণ একটা দিকের কথা বলেছ। এই যারা অকথা কুকথা গালাগালি আজকে জীবনের সর্বক্ষণ ব্যবহার করছে, সে রাজনীতি হোক অরাজনীতি জগতের মানুষ হোক, যারাই করছে, বিশেষ রাজনীতির লোকেরাই বেশি দায়ী আজকে। তাদের সব থেকে বড় ক্ষতি তারা করছেন যে এইটাকে সংবাদ মাধ্যমের হাতে তারা উপকরণ তুলে দিচ্ছে, যে সংবাদ মাধ্যমের মধ্যে প্রতিটি চ্যানেল তারা চাইছে যত বেশি এইসব ঝগড়া গালাগালি চিৎকার দেখানো যাবে, মানুষ আমাদের চ্যানেলটা সেটা দেখবে। মানুষের কাছে এগুলো বর্জনীয় হচ্ছে না, এটা কিন্তু সবথেকে বেশি ক্ষতিকারক। যে আমি এই চ্যানেল দেখব না, এখানে কেবল অকথা কুকথা কে কাকে বলেছে সেই সব দেখানো হয়, আমি এই চ্যানেলটা বাদই দিলাম দেখা, এরকম করছে না। বরং প্রতিযোগিতা নেমেছে প্রত্যেকটা চ্যানেল, টিভি চ্যানেলের কথা বলছি, যে এইরকম কুকথা ওরা কি বলেছে, এরা কি বলেছে, সেটা নিয়ে আবার একটু টকশো বসানো হলো, সেখানে নিয়ে আলোচনা হলো, তারাও আবার ঝগড়া বিবাদ করতে শুরু করে। একটা জিনিস লক্ষ্য করেছো নিশ্চয়ই, টকশোর মধ্যে বসে মানুষ দেখা যাচ্ছে ওকে প্রায় মারতেই উঠছে, এবং তারাও কিন্তু এই ধরনের ঝগড়া বিবাদে মেতে উঠছে। কেবল অকথা কুকথা তো তার পশ্চাতে ঝগড়া বিবাদটাই কারণ। আমি কুকথা বলবো কখন? যখন আমার কারোর সঙ্গে ঝগড়া হবে, তখন কলহ হবে, তখন যখন আমাকে কেউ আক্রমণ করবে, তখন। তো সংবাদ মাধ্যমের কাছে সংবাদ মাধ্যমের উচিত ছিল এগুলোকে নিন্দনীয় বলে বর্জন করা, এগুলোকে উপেক্ষা করা। তা না করে সংবাদ মাধ্যম সেগুলোই মানুষের উপভোগ্য উপকরণ হিসেবে উপস্থাপন করে তাদের অনুষ্ঠানে, এবং সেটাতে আরও বেশি ক্ষতি হচ্ছে। যারা এগুলো করে, ব্যবহার করে গালাগালি ইত্যাদি, তারা কিন্তু আবার তোল্লাই পেয়ে যাচ্ছে যে আমাকে তাহলে সবাই দেখতে পাবে। এতটাই বুদ্ধিভ্রম যে আমি যদি কথা বলি তাহলে আমাকে নিয়ে আলোচনা হবে, আমাকে নিয়ে, যেমন এক্ষুনি এক ভদ্রলোককে নিয়ে সব আলোচনা হচ্ছে, তিনি আবার বলছেন না আমি এরকমভাবে আমি বলতে চাইনি, আমার কথাকে আংশিকভাবে দেখানো হচ্ছে বলে এরকম ব্যাখ্যা করা হচ্ছে ইত্যাদি। তো তিনি তো আলোচ্য বিষয় হচ্ছেন, এটাকে উপেক্ষা করা যেত। যদি উপেক্ষা করা যায় না, যারা গালাগালি কুকথা কথা বলে, যাদেরটা আসবেই না প্রচারে,
তাহলে তারা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দেখছে যে তাহলে তো আমি আউট হয়ে যাচ্ছি, প্রচারের আলোয় আসতে পারছি না। সংবাদ মাধ্যম এই কাজটা করতে পারতো। আমি সংবাদ মাধ্যমকে জ্ঞান দেওয়ার মতন দুর্বুদ্ধি আমার নেই বা সামর্থ্য আমার নেই, তবুও আমার মনে হয় যে সংবাদ মাধ্যম এগুলোকে যেন বাণিজ্যিক স্বার্থে ব্যবহার না করে, তাহলে অনেকটা উপকার হবে, অনেকটাই এসব বলাবলি বন্ধ হবে। আপনি একটা শব্দ একটা সংযোজন করার আছে আমার ব্যক্তি জীবনে। আমি বলছি তোমাকে, আমি অনেক দিন আগে যখন থেকে সব আমলেই, আমি কংগ্রেস আমলটা খালি তখনও ছাত্রী ছিলাম, তারপর থেকে দুটো আমল আমি কিছু কথা বলতে শুরু করেছি এই আমলে, এই 11-12 বছরের শাসক দলের আমলে সবসময় কথা বলি। এদের সময় যখন বলতে শুরু করলাম যে নাগরিকের সমালোচনা, নাগরিক তো করবেই, আমি মনে করি আমি নাগরিক, আমার এটা কাজ, কর্তব্য। তখন আমি এটা আমাকে বলতেই হবে, গালাগালি, অকথা, কুকথার একটা নিকৃষ্ট উদাহরণ সেটা হচ্ছে যে আমি এমন চিঠি পেতে লাগলাম, চিঠিগুলো বিবেক নামে ছাড়া হতো, চিঠিগুলো যে কি নোংরা শব্দে ভরা হতে পারে আমি উচ্চারণ করতে কখনোই কাউকে আমি চিঠিগুলো দেখাতে পারিনি আজ পর্যন্ত। আপনাকে পাঠাতো? হ্যাঁ, বহুদিন নেই, হ্যাঁ, অনেক চিঠি বিবেক হ্যাঁ, বিবেক, শুধু বিবেক নাম দিয়ে, আর হাতের লেখাটা কাঁপা 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 কাঁপা, যাতে অবিবেকের মতো লেখা। অবিবেক মানে কি, বিবেকহীন তো বটে, বিবেক নাম দিয়ে ছদ্মনামে পোস্টকার্ড, খামের চিঠি, ইংল্যান্ডের চিঠি অনেক জমা করা আছে আজও আমার, আমি কাউকে দেখাতে পারিনি। অনেকে বলে পুলিশকে দেননি কেন, পুলিশ ধরে দিত। আমার মনে হয় যে আমাকে এরকম গালি দিচ্ছে, এতে আমি সেটা যদি কাউকে দেখাতে যাই সেটা আমার অসম্মান। আমি যদি বলি আমাকে এরকম একজন গালি দিয়েছে, তো আমি নিজেকেই অসম্মান করব বলে মনে হয়। দিয়েছে তো দিয়েছে, ওর স্বভাবও দিয়েছে। ওই তুমি অধম বলি আমি উত্তম হইব না কেন মনে পড়ে তখন। কিন্তু সত্যি সত্যি আমি আজকে, তুমি যে আমাকে আজকে এই বিষয়ে জানবার জন্যে এলে, আমি অধিকারী ভেদ খুব মানি, আমি বলার অধিকারী এই জন্যেই, কারণ এই রকম গালিগালাজ, অকথা, কুকথা, বাড়ি ফিরতে পারবো না রাস্তায় বেরোলে এইরকম হুঙ্কার দেওয়া, আর সে নোংরা কথা উচ্চারণ করতে পারবো না। আমি মহিলা বলে, যেহেতু মহিলা লিঙ্গ পরিচয়, মহিলাদের আরও যেভাবে অপমান করা যায় সেই ধরনের কথাবার্তা এখনও চিঠিগুলো আছে, কিন্তু আমি কাউকে দেখাই না। আমার নিজের সম্মান তাতে, ওরা লুট করতে চেয়েছে, কিছু করতে পারিনি, ভয় দেখাতে চেয়েছে আমাকে এই নোংরা কথাগুলো বলে। তোমাকে আজকে দুর্জয় আমি কাউকে বলি না, আজকে বলছি, চিঠিগুলো যখন পেতাম আমার মনে হতো যে আমি সেই মুহূর্তে কীরকম একটা অচৈতন্যের মতো হয়ে যেতাম। মনে হতো যে এইরকম হাড় হিম করা বলে একটা শব্দ আছে না, হাড় হিম করা শব্দ সব, মানে আমার প্রথম খুব কষ্ট হয়েছে হজম করতে। তারপরে সেগুলোকে উপেক্ষা করেছি, কিছু হয়নি, বন্ধ হয়ে গেছে আস্তে আস্তে। প্রাণের ভয়টা দেখাতে পারিনি, এবং আমিও যে পাল্টা নোংরা কথা বলবো সেটা হয়নি। এবং এটা ধরা পড়ে গেছে কারা করেছে, কারণ সেখানে নাম দিয়েই বলা হয়েছে তুই অমুকের অমুক করতে চাইছিস, তুই করে, কোনো তুমি আপনি টাপনি নয়, তুই করে, অমুকের নাম দিয়ে। অতএব এতটাই অজ্ঞান যে নিজেদের নামটা যে ব্যবহার করতে নেই সেটাও ভুলে যাচ্ছে, এতটাই উত্তেজিত, মানে আমাকে এইভাবে থামিয়ে দেওয়া বা দমিয়ে দেওয়া বা ভয় দেখানো। তো সেই জন্যই বলছি যে এইসব গালাগালি ইত্যাদি যারা ব্যবহার করে তারা সব থেকে যেটা বেশি ক্ষতি করে নিজেদের মনুষ্যত্বটাকে ধ্বংস করে। নিজেরা যে মানুষ পরিচয়টা তো মানুষ তো জঙ্গলে বাস করে না, আমরা বলি জঙ্গলে ইতর প্রাণীরা বাস করে। আর ইতর শব্দটা কিন্তু মানুষের থেকে নিম্ন স্তরের যারা, তারা ইতর প্রাণী, জঙ্গলে বাস করে। তাদের জীবনে হিংসাটা, প্রাণ রক্ষা করার জন্যে হিংসাকে তাদের অবলম্বন করতে হয়। একটা শিয়াল সে কী খাবে, সে তোমার ঘরে পালন করা মুরগি ধরে নিয়ে গিয়ে খাবে, হিংসা নাহলে সে বাঁচবে না। এবার একটা জিনিস দেখো,
তুমি মুরগি পালন করছো, তুমি কিন্তু সেই মুরগিটাকে খাবে বলে বা ডিম দেবে বলে পালন করছো খুব যত্নে। সেই মুরগিটা যখন শেয়াল লক্ষ্য করে নিয়ে মুখে নিয়ে চলে গেল, তখন তুমি শেয়ালকে বলছো যে জন্তু, জানোয়ার। মানুষকে আমরা গালি দেওয়ার সময় কি বলি? সবথেকে খারাপ গালি হচ্ছে জানোয়ার, বলি না? একটু সভ্য ভাষায় বলি ইতর, একটা ইতর, ও তো একটা ইতর। তো ইতর, জানোয়ার, এই শব্দগুলো যখন আমরা ব্যবহার করি, তখন ইতর প্রাণী আমাদের থেকে নিচু স্তরের যে জন্তু জানোয়ারগুলো, তাদের উল্লেখ করি। কিন্তু আমরা যে তখন নিজেই সেই প্রাণীদের মতো হিংসাত্মক হয়ে যাচ্ছি। ওরা কিন্তু বাঁচার জন্যে হিংসাত্মক প্রকৃতি ওই রকম করেই ওদের তৈরি করেছে। মানুষ তার থেকে শ্রেষ্ঠ ইতর প্রাণীদের থেকে, তাকে বাঁচার জন্যে হিংসা অবলম্বন করতে হয় না। তো এরা যখন হিংসাত্মক হয়, অকথা কুকথা যারা বলে, তারা হিংসাত্মক হয়ে প্রাণটা কেড়ে নিতে না পেরে, দুঘা লাগিয়ে দিতে না পেরে, তার পরিবর্তে গালাগালি, অকথা কুকথাগুলো বলে। এখানে আমার আর একটা কথা মনে পড়ছিল যে দুর্বল হলে তখন, যখন সে শক্তিতে পারে না, তখন গালাগালি করে। এরকম কথা তো অনেকে বলে যে হাত দিয়ে কেন করছে না, মুখে কেন, হাত থাকতে মুখে কেন। লোকাল ট্রেনে এসব খুব চলে। আমি তো লোকাল ট্রেনে যাতায়াত করি, যে হাত থাকতে কেন মুখ দিয়ে কথা বলছো, অনেকে ইচ্ছে করে প্ররোচনা দেওয়া। তো এখানে রাজনৈতিক নেতৃত্বকে যদি আমরা দেখি এই কথা বলছে, এদের তো সামর্থ্য আছে, তাহলে এরাও কি দুর্বল? অবশ্যই দুর্বল। এদের তো ভেতরে ভেতরে নিজেদের দুর্বলতাটা এরা জানে যে আমরা আমাদের যা করণীয় আমরা তা করছি না। এই যে দুর্নীতি, চুরি, এসব কথা বিরোধী দলরা আজকে বলছে। একটা শাসক দল আর একটা শাসক দলকে বলছে এরা দুর্নীতিবাজ, দুর্নীতি করছে। এই দুর্নীতিটা যারা করছে, তারা তো ভেতরে ভেতরে তাদের দুর্বলতা রয়েছে যে আমরা দুর্নীতি করছি। আর যারা ওই দুর্নীতির কথা বলে এদের পরাস্ত করতে চাইছে, তারাও কিন্তু দুর্নীতি করছে। সেটা যখন ধরা পড়বে কি হবে? সুতরাং পরস্পর দেখবে এভাবে, তুমি দুর্নীতি করছো না বলে একটা গালাগালি দিয়ে দিল। আর এ বললো যে তুমি দুর্নীতি করছো, দাঁড়াও তোমাকে আমি কীভাবে শায়েস্তা করে বলি, বলে একটা গালাগালি দিয়ে দিল। এই দুই পক্ষরা সততার দিক থেকে শুধু নয়, প্রবল অন্যায় যখন ওরা জমিয়ে তোলে, তখন সেই অন্যায় জমিয়ে তোলা থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আর কোনো উপায় না পেয়ে গালিগালাজ এসব করে। আর একটা তো শিক্ষার অভাবটা তো আছেই, এটা সত্যি কথা, কিন্তু আমি সেটা বলবো না, কারণ তোমাকে আমি আগেই বলেছি, অতি শিক্ষিত মানুষও খুব রেগে গেলে গালিই দেয়। দিদি, এখানে আপনি সংবাদ মাধ্যমের কথা যখন বলছিলেন, তখন শব্দবন্ধ ব্যবহার করছিলেন গ্রহণ ও বর্জন। মানে এটা মানুষ কিন্তু গ্রহণ করছে, বর্জন করছে না। এখানে দাঁড়িয়ে আমার পরের প্রশ্ন থাকবে, এই যে নেতৃত্ব স্থানের মানুষজন বা লোকেরা যখন এই কুকথা বা গালাগালি শব্দ ব্যবহার করছে, তখন সমাজের উপর কী প্রভাব পড়ছে, এবং মানুষ সেটাকে যখন সংবাদ মাধ্যমে দেখছে, যখন সন্ধ্যায় হলে টক শো দেখছে, তখন সেই গালাগালি বা সেই উচ্ছৃঙ্খলা সেটাকে গ্রহণ করছে বর্জন করার পরিবর্তে। এটা আপনি কেন মনে হচ্ছে? এবার যদি নেতৃত্বের জায়গা থেকে সরে এসে মানুষ সেটাকে গ্রহণ করছে, এটার কারণ কি হতে পারে? হ্যাঁ, এটা সমাজে কি প্রভাব পড়তে পারে? হ্যাঁ, এখানে যদি আমি বলি যে না, সাধারণ মানুষ বা আমরা যারা নেতৃত্বের উল্টো দিকে আছে, যারা নেতৃত্ব দ্বারা পরিচালিত হচ্ছে বা নেতৃত্ব যাদের জন্যে কাজ করবে, তারা সব ধোঁয়াশো তুলসী পাতা কখনো গালাগালি ও কথা কুকথা বলে না, তাহলে অত্যন্ত ভুল হবে। আমি প্রথমেই বলে নিয়েছি, দেখা যাচ্ছে পাড়া, যখন ধরো রাজনীতি নেই, কোনো একটা, আমরা সেই ছোটোবেলা দেখেছি রাজনীতি নেই, লোক সবাই কোনো না কোনো দলে ঢুকে গেছে, এরকম নেই। আমি গ্রামেই দেখেছি, তোমাদের সময় তোমরা সেটা পাওনি, আমরা পেয়েছি। রাজনীতি কিচ্ছু না, দলীয় রাজনীতির লড়াই টড়াই কিচ্ছু না, কিন্তু কোনো একটা ইস্যু নিয়ে, হয়তো একটা বাড়ির ছাগল নিয়ে, ছাগলকে কেউ মেরেছে, হ্যাঁ না, ছাগলকে মেরেছে, ধরে রেখে দিয়েছে সারাদিন ধরে, নিজে খুঁজে খুঁজে হয়রান, তারপরে এসে দুই পরিবারে ঝগড়া লেগে গেল, তুমুল গালাগালি। এই গালাগালিটা কিন্তু আমাদের দেশে খুব চলে, যে কোনো ক্ষেত্রে।
তো আমি বলবো যে ওই মানুষগুলো যারা যাদের ছাগল বিক্রি করে জীবিকা, এরম ধরনের মানুষরাই গালাগালি করে তা না। আমি বারবার বলছি, সব স্তরের মানুষই গালাগালি করে যখন সে তার নিজেকে আর নিবৃত্ত করতে পারে না। নিজে যখন একটা সীমা ছাড়িয়ে যায়, ধৈর্যের সীমা ছাড়িয়ে যায়, বা তার দেখছে যে আমার প্রবল ক্ষতি হবে, তখন নিয়ন্ত্রণ করতে না পারে, গালাগালিটা আমার মনে হয় শেষ অস্ত্র। দেখবে এখানে আমার কথা হচ্ছে দিদি, যে এই যে নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা বলেছেন প্রশ্নটা, তাদের যেহেতু ফলোয়ার রয়েছে অনেক, তাদের অনুসরণ করে, হ্যাঁ সেই জন্যেই বলছি আমি, তারা তো নিজেরা এগুলো করতই, সকলে করে। এইবারে যখন নেতৃত্বস্থানীয়রা, তারা তো এমন নয় যে নেতা নেত্রী হয়ে গেছে বলে তারা সব সাধু সন্ন্যাসী হয়ে গেছে। এবার তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা যেটা করছে তুমি বলছো, তাদের দ্বারা সে প্রশিক্ষিত হচ্ছে, প্রশিক্ষণ পাচ্ছে, তাদের কর্মীরা, তাদের ফলোয়াররা, তাদের অনুসরণকারীরা, সমর্থকরা, তাদের মধ্যে চলে যাবে এই রীতিগুলো, রেওয়াজটা, গালাগালি দেওয়া রেওয়াজ। এটা 100বার কেন 200বার সত্য, তাতে সেটা ঘটছে। নেত্রী বা নেতা যেভাবে গালি দেয় তার অধস্তনকে, ঠিক সেইভাবে সেই অধস্তন ব্যক্তিটা তার অধস্তনকে সেইভাবে গালি দেয়, সেই রকম কাজ করে। এখন তো তুমুলভাবে সেটা চলছে সব স্তরে। আর সংবাদ মাধ্যম কী করছে, এই সুযোগে সেটাকে ব্যবহার করছে। তো আমি এখানে বলবো না যে নেতা নেত্রীরা করছে বলে, তোমরা সমর্থকরাও এরকম করছে বলে তাদের আমি একটা ছাড়পত্র দিয়ে দিলাম, এটা করতে পারবো না। কারণ ছাড়পত্র দিয়ে দেওয়ার প্রশ্নই উঠছে না। প্রত্যেকেরই বিবেক আছে, প্রত্যেকের, মানুষ তো মানুষ হয়ে জন্মেছে, মানুষ হওয়ার পরীক্ষা তাকে দিতে হয় সারা জীবন। সে মানুষ হয়ে বুঝতে পারে না যে উনি করেছেন বলে আমি কেন এটা করব, ওনাকে আমার ত্যাগ করা উচিত। উনি যদি এরকম ব্যক্তি হয়, আমি কখন গালাগালি দিই? আমি প্রচণ্ড উত্তেজিত হলে, আমার প্রচণ্ড ক্ষতি করছে কেউ, তখন গালাগালি দিই। তাহলে ওনারও কিছু লাভ লোকসানের হিসাব আছে। ওনার তো লাভ লোকসানের হিসাব করার কথা নয়, ওনার আমাদের দিকে তাকিয়ে কাজ করার কথা। আমরা সাধারণ মানুষ, আমরা কি পাচ্ছি না পাচ্ছি সেইগুলো অত্যন্ত ধৈর্য সহকারে পরস্পরের সঙ্গে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে, কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে করার কথা। ওরা কেন গালাগালি দেবেন? অতএব ওদের দিক থেকে, ওই তুমি যেটা বলছিলে সংবাদ মাধ্যমের ক্ষেত্রে গ্রহণ বর্জন, আমি সেটা আন্তরিকভাবে চাই। ওরা সেই নেতা নেত্রীদের যদি বর্জন করতে শুরু করেন সম্মিলিতভাবে, নেতা নেত্রীরা শুধরে যাবে, সামলে যাবে। সংবাদ মাধ্যম তখন দেখবে যে এটা দিয়ে আর মানুষ খাচ্ছে না, খাচ্ছে বলে একটা শব্দ উদ্ধৃতি চিহ্নের মধ্যে রাখছি, যে যেটা খায় সেটা আমি দেব। এটা যেমন খাবারের ক্ষেত্রে প্রযোজ্য, তাই বলে মদ খেতে চাইলে তাকে আমি দেব? নেশাগ্রস্ত করার জন্যে যে মানুষ খেতে পায় না তাকে আমি মদ পরিবেশন করব? মদ তো ধনী মানুষদের একটু সামান্য বিলাসিতা, তারা পরিমাণ মতন খায়। কিন্তু যে মানুষের পেটে খাবার নেই, তাকে আমি, সে চাইছে বলে, তার খুব ভালো লাগবে বলে মদ পরিবেশন করব? সংবাদ মাধ্যমে সেটা উচিত। কুখাদ্য যেন পরিবেশন না করা হয়, কুসংবাদগুলো পরিবেশন করলে সেই অপকর্মটি করা হয়। এগুলোকে একদম উপেক্ষা করে, বর্জন করে, দেশের জন্য কি করা উচিত নেতা নেত্রীদের, কেন তারা সেগুলো করছে না, কোথায় অসুবিধা, অত্যন্ত অনুত্তেজিতভাবে সুন্দরভাবে আলোচনা করে মানুষকে বোঝানো হোক এবং নেতা নেত্রীদেরও বুঝিয়ে দেওয়া হোক। তা না করে কীভাবে মানুষের মধ্যে কুরুচিটাকে প্রচার করা যায়, এবং মানুষ সেটাই এখন কিন্তু একেবারে সার্থক হয়ে গেছে। মানে এই ব্যাপারটা, এইরকম চ্যানেল আছে যে এই ব্যাপারে পুরো মাত্রায় ঝগড়া টগড়া, আলোচনা টালোচনা। আমি এই সুযোগে আমি একটা কথা বলবো সংবাদ মাধ্যম উপলক্ষে। এই যে টকশোগুলো হয়, এই টকশোগুলোতে গালাগালি, কুকথা, অকথা বলা হয় কিনা আমি দেখি না খুব একটা, একেবারেই। আমার ঘরে টিভি নেই, টেলিভিশন নেই।
মাঝে মধ্যে যা দেখতে পাই তার অতটা বলতে পারবো না তারা এসব রাজনীতিকদের মতন গালাগালি টালাগালি দেয় কিনা, কিন্তু যখন রাজনীতিকরা অংশগ্রহণ করেন টক শোতে তারা মারামারি করতে প্রায় উঠে যায় এবং কথার মাধ্যমে কত মার আর একজনকে দেওয়া যায় সেটা করেন। তা না করে আমার আবেদন থাকবে সংবাদ মাধ্যমগুলোর ক্ষেত্রে আগে থেকে বলে দেওয়া যে দেখুন ভাই, এখানে ঝগড়া মারামারি কথা কুকথা বলা চলবে না। আমরা এখানে প্রশ্ন করব যেগুলো মানুষের স্বার্থ সম্পর্কিত বিষয়, সেই বিষয়গুলো কী করে সমস্যা তৈরি করেছে, সমস্যার সমাধান কি করে করা যায়, নেতা নেত্রীরা তারা কিভাবে করবেন, সাধারণ মানুষ তাদের চাহিদাটা কিভাবে উপস্থাপন করবেন নেতা নেত্রীদের কাছে, সেই সব বিষয়ে সুন্দরভাবে অনুত্তেজিতভাবে কুকথা অকথা ব্যবহার না করে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ার মতন অশোভন আচরণ না করে কথার মাধ্যমে সেই রকম আলোচনা যেন সংবাদ মাধ্যম এখন থেকে শুরু করেন। আমার মনে হয় মানুষ সেগুলো দেখতে অভ্যস্ত হতে হতে সেগুলো দেখতেই চাইবেন। মানুষও কিন্তু চান না, ভেতর থেকে কোনো মানুষ চান না যে খারাপ ব্যাপারগুলো উপভোগ করবেন, তারাও চান ভালো। কিন্তু যদি ক্রমাগত একজন মানুষকে আমি মদ খাইয়ে যাই, তো সে তো মদ্যাসক্ত হয়ে গিয়ে আর ভালো খাবারের দিকে ঝুঁকবে না। তো এটাও সেই রকমই, মানে এই অকথা কুকথাগুলোও না মানুষকে অভ্যস্ত করে দেয়, নেশাগ্রস্ত করে দেয়। দেখবে তুমি মানে আমরা সাধারণ জীবনে, আমাদের জীবনে এটা আছে, কুপ্রবৃত্তিগুলো আছে বলেই নেতা নেত্রীরা সেগুলো অত বিপুল সম্পদের মাঝখানে পড়ে মাথা টাথা হারিয়ে এসব করতে শুরু করেছে। তারা যদি লোকটাকে সংবরণ করতে পারে যে আমরা ভোগ করব না, আমরা সকলেই এর মধ্যে বন্টন করে দেবো এগুলো, তাহলে দেখবে তাদের মুখ দিয়ে আর এইসব কথা বেরোবে না। আমাদের তো সমাধানটা আমরা তো তাদের নিন্দা করতে বসিনি, কেবল আমরা বলতে চাইছি যে সেই সুবুদ্ধি, সেই নৈতিক বোধ, সেই সামাজিক বোধ, সেই রাষ্ট্রীয় ভাবনা এবং সকলের উন্নতি হোক, দেশ সম্পদ সবার মধ্যে সমানভাবে বন্টন করা হোক, এই ভাবনা দ্বারা পরিচালিত হলে অকথা কুকথা গালাগালি এসবও তাদেরকে ছেড়ে যাবে। নতুবা এসব তাদের উপর ভূতের মতো ভর করবে। মানে ভূত বলে কিছু নেই যদিও, কিন্তু ভর করা ব্যাপারটা করছে, না করুক সেটাই চাই। অনেক অনেক ধন্যবাদ দিদি, আমাদের এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য বা আপনার বিশ্লেষণ আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, ভাগ করে নেওয়ার জন্য। এখানে দিদি আমরা যেহেতু এতক্ষণই কুকথা গালাগালি, যদিও আমরা সেই শব্দগুলো উচ্চারণ থেকে এড়িয়ে এসেছি, কোন নেতৃত্ব বা কোন নেতারা এই ধরনের কথা বলেছেন সেখান থেকে এড়িয়ে থাকার চেষ্টা করেছি, যাতে কেউ এই প্রশ্ন তুলতে না পারেন, আপনারা দেখাচ্ছেন বলে আমরা বলছি। যাই হোক, তবে কি এই স্বাধীন ভারতের পরবর্তী সময় থেকে আজ অবধি আমরা যদি সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের দিকে তাকাই, তাহলে কেউ কখনো ভালো ছিলেন না? এরকমটা হতে পারে না যে কেউ ভালো থাকতে পারবেন না বা কেউ ভালো নেই। এখানে দাঁড়িয়ে আমি আপনার কাছ থেকে, যেহেতু আপনি আমাদের বয়োজ্যেষ্ঠ একজন এবং এই বিষয়ে চর্চা করেছেন এবং এই বিষয়ে আপনার মতামতও জানিয়েছেন, আপনার পছন্দের নেতৃত্বের মধ্যে আপনি কাদের, বা প্রথম সারি হিসেবে যদি আসি, প্রথম 5 জনের মধ্যে কাদের রাখবেন আপনি? রাজনীতি জগতের যারা এখন নেই তাদের কথাই বলতে পারব। আমি তো যে সমস্ত রাজনীতিকদের প্রশংসা করব তারা সব আমার কিশোরী বয়সে বা শৈশবকালে তারা কাজ করতেন। তো সেই কারণেই তাদের 5 জনের নাম বলা আমার পক্ষে বেশ কঠিন, কিন্তু যাদের বিরুদ্ধে কিছু কথাও কখনো উঠতে পারে না, সেই রকম 5 জনের কথা বলতে গেলে আমার কাছে বেশ কঠিন লাগছে বিষয়টা। কারণ সেই রকম নিষ্কলুষ চরিত্রের মানুষ দেশের কাজ করতে এসেছেন এবং করতে পেরেছেন, এমনটি এই দেশের ভাগ্যে ঘটেনি। খুব দুর্ভাগা আমাদের দেশ। একটা কথা বলবো, প্রথম থেকে দেশ ভাগ হওয়ার সময় থেকে এই দেশটার ওই ক্রিকেটের অধিনায়ক যেমন হয়, এই দেশটার অধিনায়ক কে হবে, নায়ক কে হবে, দেশ নায়ক কে হবে, দেশটা পুরো
কার কবলিত হবে সেই নিয়ে একটা পরোক্ষ মানে চোখে ধরা পড়েনি, সামনে ধরা পড়েনি, এরকম একটা প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। সেটারই ফল এখন আমরা কুফল ভোগ করছি। ভারত আর পাকিস্তান দুদিকে দুজন নেতৃত্ব দাঁড়িয়ে গেলেন। কে জানে, আমরা জানি, আমি সেসব আর নিন্দনীয় কথা বলতে চাইছি না। এইখানটা একটা গোলমাল একটা সেখানে সূত্রপাত হয়েছিল। দুদিকে দুজন দাঁড়িয়ে গেলেন এবং দুই দেশের মাথা হলেন। সেখানে আমার মনে হয় সেখান থেকে একটা সুপ্ত বীজ রোপিত হয়ে গেল। এই নায়ক হওয়ার বা নেতৃত্ব দেওয়ার লোভ, গোটা দেশের নেতৃত্ব দেওয়ার লোভ তারপরে রাজ্যগুলোতে পরে হলো। তো এই দুটো দেশের নেতৃত্বে যারা দাঁড়িয়েছিলেন তখন, আজকের যে আলোচনার বিষয়বস্তু তাতে আমি বলবো এই দুজনের মধ্যে অবশ্যই ছিল বিরাট বড় ব্যক্তিত্ব হিসেবে সারা পৃথিবীতে নাম জড়িয়ে যাবে সেই ভাবনাটা ছিল, আকাঙ্ক্ষাটা ছিল। কিন্তু আমাদের ভাগের যিনি, তার মধ্যে কখনো কোনো অশোভন আচরণ, কখনো এই ধরনের অকথা কুকথা এসব তাকে ভর করেনি। সুশিক্ষিত মানুষ, উইজডম যাকে বাংলায় বলে প্রজ্ঞা, তার ছিল। ফলে এই যে আকাঙ্ক্ষাটা ভেতরে ছিল, সেই আকাঙ্ক্ষাটা খুব স্থূলভাবে কখনো প্রকাশ পায়নি। দক্ষতা ছিল অনেকখানি। আমি একেবারে সুন্দর সার্টিফিকেট দিয়ে সেই নেতাদের 5 জনের মধ্যে একজন নাম করব বলতে পারবো না। অনেক গোলমাল ছিল তাদের মধ্যে। প্রথমেই তো এই আকাঙ্ক্ষাও, কিন্তু একজনের নাম আমি, এবং আরেকজন ওনার পাশে যিনি ছিলেন তার কথাও বলবো। দুটো নাম আমি বলবো পাশাপাশি। একজন হলেন যিনি সেই রকম মানুষ যাকে পেলে ভারতবর্ষ বোধহয় পাল্টে যেতে পারত, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে আমি এখনও আমার প্রাণের মধ্যে রেখেছি, যে এমন মানুষটি ভারতীয় যে, এটা আমার কাছে সুবিপুল গর্বের বিষয়। আমি রাজনীতি জগতের কথা বলছি। অনেক বড় মানুষ, আমি অনেককে শ্রদ্ধা করি, তাদের কথা বলছি না, নেতৃস্থানীয়। কিন্তু খুব দুঃখের বিষয়, যাদের ষড়যন্ত্রের ফলে তিনি কোথায় কীভাবে তার অন্তর্ধান ঘটল জানতে পারা যায় না। তাদের মধ্যে যারা পড়েন তাদের নাম আমি উল্লেখ করব না, কিন্তু তারা আছেন। হয়তো বাইরের দৃষ্টিতে অনেকেই তাদের কথা বলবেন, সুতরাং তাদের আমি ক্ষমা করতে পারি না। এই একটি নাম আমার খুব মনে হয় রাজনীতি জগতে একটি নামই রাখবেন, আরেকজনকে রাখবো। আর একজন আছেন যিনি এই কর্তৃত্ব, পুরো নেতৃত্ব যিনি পেয়েছিলেন আকাঙ্ক্ষা প্রাণে রেখেই, তার সঙ্গে কাজ করেছেন। খুব দুঃখ হয় এক এক সময় তিনি কেন এদের সংশোধন করার চেষ্টা করলেন না। কিছু কিছু মানুষ থাকে, আমার জন্মদাতার কথা বললাম, কিছু কিছু মানুষ থাকে যারা লড়ালড়ির মধ্যে যান না, নিজের কাজটা করে যান। সেই রকম একজন মানুষ তিনি করে গেছিলেন, আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। উনি কিন্তু নিজের কাজটি কখনো কোনো নিন্দা তুমি করতে পারবে না, আমি অন্তত পাইনি নিন্দা করার মতো, করে গেছেন। কিন্তু উনি যাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন সেগুলো করেননি। কেন করেননি? বোধহয় আমার বাবার মতন দর্শন হচ্ছিল যে তুমি অধম বলি আমি আমার মতো কাজ করে যাব। এই দুজন রাজনীতি জগতের ব্যক্তিত্বকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি। আর ওর একটা কথা বলে উল্লেখ করে শেষ করব। দেশের বর্তমান দুর্দশার সূত্রটা, উনি ইন্ডিয়া উইন্স ফ্রিডম বলে একটা বই লিখেছিলেন। ইংরেজিটা হুমায়ুন কবির করেছিলেন, উনি বোধহয় উর্দু ভাষায় লিখেছিলেন। সেই বইয়ের একটা লাইন আমাকে চমকে দিয়েছিল। দীর্ঘদিন 30টা না 34টা পাতা বন্ধ রাখতে বলেছিলেন উনি। তারপরে ওনার মৃত্যুর অনেক পরে ওটা খোলা হয়। তা আমি ওটা পড়েছি। ওখানে একটা লাইন আছে, শুধু একটা টেবিলে বসে কংগ্রেস ও মুসলিম লীগ, উনি বলছেন বলছে, আমার কথা নয়, তারা দেশটাকে দুটুকরো করে ফেলল।
একটা টেবিলে বসে দুটুকরো করা ষড়যন্ত্রে তারাই, ঠিক একদম এক্স্যাক্ট ভাষা হচ্ছে না, কিন্তু কংগ্রেস আর মুসলিম লীগ এটা বলেছেন। মানে কিন্তু অনেক অনেক গভীর, পরিষ্কার বলে গেছেন। দেশবাসী, দুটো দেশের সাধারণ মানুষ, দেশবাসী, তাদের বক্তব্যের ধারে কাছে এরা ছিলেন না। তারা কি বলতে চায় সেটা কোনো শোনার কোনো স্পৃহাই এদের মধ্যে ছিল না। এই দুটো দল, কংগ্রেস আর মুসলিম লীগ, আজকের কংগ্রেস বা আজকের মুসলিম লীগ, এসব আমি নিন্দা টিন্দা করার জন্য বলছি না কথাটা। ওনার এই কথা আমার প্রাণে খুব ধরেছিল যখন পড়েছিলাম। একটা টেবিলে বসে একটা অখণ্ড দেশকে দুখণ্ডে ভাগ করা হলো, তার সঙ্গে দেশের মানুষের কোনো সংযোগ ছিল না। এই অকৃত্রিম সত্যটা তিনি বলে গেছেন। আমি কৃতজ্ঞ তার কাছে। আমার মনে হয় আমি প্রণত হই এই মানুষটার কাছে যে এই সত্যটা তো তিনি বলে গেছেন, আর তার ফল ভোগ করছে আমরা। আমি খুব বিশ্বাস করি দেশটা ভাগ না হলে আজকের যে অঘটন ঘটছে, দেশটাকে বিক্রি করে দেওয়া চক্রান্ত পর্যন্ত হচ্ছে, এটা হওয়ার সুযোগ মিলত না। অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সময় দেওয়ার জন্য। নমস্কার তোমাদের সকলকে।